দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপে পরিণত হয়ে রাজধানী ঢাকা অতিক্রম করছে। রাজধানীতে দিনভর নানা ভোগান্তি। ঘূর্ণিঝড় রিমালে ১৯ জেলা ক্ষতিগ্রস্ত। জলোচ্ছ্বাসে ঘর ভেঙে এবং দেয়াল চাপায় নিহত ১২ জন। স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের পাশে চান প্রধানমন্ত্রী। বিভিন্ন খাতে বিনিয়োগের তাগিদ। সাবেক সেনা এবং পুলিশ প্রধানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের দায় নিয়ে নেতাদের মতদ্বৈততা। এবার দর্শক পুরো আয়োজনে যাচ্ছি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকায় দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অনেক জায়গাতেই। ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়েও যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। এ সময় বিঘ্নিত হয় মেট্রো রেলের চলাচলও। তীব্র বাতাস ও বৃষ্টির কারণে সারা দিনেই সড়কে পানি ও মানুষের চলাচল ছিল কম। তবে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের নানা ভোগান্তিতেই পড়তে হয়েছে। এই দৃশ্য রাজধানীর মোচাক এলাকায়। সোমবার রাত 8:30টার দিকে শান্তিনগরে যাওয়ার পথে রিকশা থেকে পড়ে যান এক দম্পতি। রবিবার মধ্যরাত থেকে ঢাকায় ঝোড়ো বাতাসের সাথে শুরু হয় বৃষ্টি, কখনো হালকা আবার কখনো ভারী। তাতে ভেসে যায় ঢাকার নিচু এলাকাগুলো। মহাসড়ক বাদে এখন ঢাকার অলিগলিতে পানি জমে গেছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো পুরো ভরপুর হয়ে গেছে। নাগরিকদেরও সমস্যা আছে। আমরা যে রাস্তাঘাটে ড্রেনের মধ্যে যে ময়লা ফেলি, পলিথিনে ব্যাগ ফেলি, এইগুলো কে দেখবে? শুধু সিটি কর্পোরেশন দায়িত্ব, দোষ দিলে তো হবে না। ঝড় বৃষ্টিতে সোমবার সকালে ভোগান্তিতে পড়েন অফিসগামী সাধারণ মানুষ, স্কুল কলেজে শিক্ষার্থীরা। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে যানবাহন সংকটে প্রকট হয়ে ওঠে এই ভোগান্তি। বৃষ্টিতে মিরপুরে কাজীপাড়া থেকে শেওড়াপাড়া পর্যন্ত তৈরি হয় জলাবদ্ধতা। যে বৃষ্টি আর রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়াও নাই, এই অবস্থায় ভুগতেছে। আর কি বলবো, সরকারের কাছে তো এটাই আর কিছু নাই। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। খারাপও লাগছে, রোড ডুবে আছে, মানুষ ভোগান্তিতে পড়ে আছে। এখানে পানি ড্রেন যা আছে সব বন্ধ হয়ে গেছে। সিটি কর্পোরেশন থেকে ঠিক করে না, এর লেগে মোটরে পানি ঢুকলে তো চালান যাইত না। রাস্তাঘাটে পানি জমায় সকাল থেকে বিকাল পর্যন্ত নানা বিড়ম্বনায় পড়েছেন কাজে বের হওয়া সাধারণ মানুষ। অফিস ফেরত যাত্রীরাও পড়েছেন বিপাকে। খুবই বাজে অবস্থা। সকালবেলা 8টার দিকে গেছে, এই সেম অবস্থা। আসার সময় গাড়ি পায় না, গাড়িতে উঠতে পায় না। আজকে পানি দেখলাম না, এই কাজে বেড়াইছে, দেখতেছি পানি অসম্ভব হয়েছে। এদিকে টানা বৃষ্টি, অন্যদিকে জলাবদ্ধতা, এই মিলে রাজধানীর সব সড়কেই কমে যায় গণপরিবহন। এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছেন ঢাকা রিকশা ও সিএনজি চালকরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ঘূর্ণিঝড় রিমাল গভীর নিম্নচাপে রূপ নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে পড়ছে। এটি বর্তমানে মানিকগঞ্জ এবং তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সন্ধ্যা 6টায় এটি মানিকগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে নিম্নচাপ আকারে। এটা আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়, এরকম বৃষ্টিপাত ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার গতি কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ পশ্চিমা বাতাস, পূর্বলি বাতাস দুইটাই, অর্থাৎ স্থলভাগে আছে পশ্চিমা বাতাস আর আমার উত্তর বঙ্গোপসাগরে আছে পূর্বলি বাতাস। এই দুই বাতাসের সংঘর্ষের কারণে এটার গতি কিন্তু কমে গেছে। সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এই 3 নম্বর সতর্ক সংকেত আগামীকালকের সকাল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। দর্শক, রাজধানীতে ঝড়ের প্রভাবে তথ্য সংগ্রহ করছেন সহকর্মী আসিফ জামান। তার কাছে জানবো ঝড় বৃষ্টির সবশেষ তথ্য। আসিফ, আপনি রাজধানীর কোন এলাকায় এই মুহূর্তে রয়েছেন? দিনভরই তো বৃষ্টি হয়েছে, ঝোড়ো বাতাস ছিল, অনেক মানুষের দুর্ভোগ হয়েছে, বিশেষ করে যারা অফিস ফেরত তাদের। এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? রুবায়েত, আমি এই মুহূর্তে আছি রাজধানীর হাতিরঝিল এলাকাতে। মূলত এই জায়গাতে তীব্র বাতাস এবং বৃষ্টি যেটি হচ্ছে, মূলত ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে ঘূর্ণিঝড়টি, প্রবল ঘূর্ণিঝড়টি প্রথমে গভীর লঘুচাপে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে সেটি লঘুচাপে রূপ নেয়। আবহাওয়া অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আবহাওয়াবিদদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ঘূর্ণিঝড়টি মূলত যখন
উপকূল অতিক্রম করে তখন সেটি ঘূর্ণিঝড় থেকে গভীর লঘুচাপে রূপান্তরিত হয় এবং যার ফলে দিনভর কিন্তু বৃষ্টি হচ্ছে। দেশের সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, সেটি কোথাও বেশি এবং কোথাও কিছুটা কম। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, সেটি রোববার সন্ধ্যা 6টা থেকে সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত 235 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ঢাকাতে কিন্তু একই সময়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 151 মিলিমিটার। যদিও সেটি সন্ধ্যা 6টার সময় রেকর্ডটি আবহাওয়া অধিদপ্তর নিয়েছে, সেটি আগামীকাল সকাল পর্যন্ত এভাবে চলমান থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি জানিয়েছে যে এই লঘুচাপটি এখন মানিকগঞ্জে অবস্থান করছে এবং সেটি মূলত এই আশপাশের এলাকাতে বেশ কিছুটা বৃষ্টি ঝরিয়ে আরও কিছুটা সময় মূলত বৃষ্টিপাত ঝরাবে এবং সেই বৃষ্টিপাতটি কিন্তু আগামীকাল দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে এবং সেটি তারপরে আগামীকাল দুপুরের পর থেকে আসলে সেটি আরও বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশই দুর্বল হয়ে যাবে এবং এই মুহূর্তে মূলত মাঝে মাঝে দমকা হাওয়া বইছে এবং সেই দমকা হাওয়াটা কিন্তু এই যে লঘুচাপ তার প্রভাবেই মূলত হচ্ছে, একই সঙ্গে বৃষ্টিপাত। আপনি জানেন যে রাজধানীর কিন্তু বেশ কিছু জায়গায় এই 151 মিলিমিটার বৃষ্টিপাতের কারণেই বেশ জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং রাজধানীর মিরপুর নিউ মার্কেট সড়কগুলো অনেকটাই ডুবে গেছে, যে কারণে কিন্তু অফিস থেকে ফেরা যারা ফিরছিলেন সে সময়টাতে অর্থাৎ বিকেলের পর যারা বের হয়েছেন তাদেরকে বেশ ভোগান্তিতে পোহাতে হয়েছে এবং একই সঙ্গে যেমন অফিস ফেরত কর্মজীবী মানুষরা ভোগান্তিতে পড়েছেন, একই সঙ্গে তারা যানবাহন না পাওয়ার দরুন অর্থাৎ সিএনজি রিক্সা এই ধরনের যানবাহন না পাওয়ার দরুনও কিন্তু তাদেরকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়াও অনেকেই অভিযোগ করেছেন যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যানবাহনের ভাড়াও কিন্তু বেশ কিছুটা বেড়ে গিয়েছে। আর এই যে বৃষ্টিপাত এটি মূলত আগামীকাল দুপুর পর্যন্ত চলতে থাকলে আগামীকালকে যারা ঘর থেকে বেরোবেন তারা মূলত এই ধরনের ভোগান্তিতে পড়তে পারেন বলে আমাদেরকে জানানো হয়েছে। রুবায়েত, এই মুহূর্তে আসলে মাঝে মাঝে দমকা হাওয়াতে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতেই বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে, কিন্তু সেই দমকা হাওয়াটা কিন্তু কিছুটা ক্ষণস্থায়ী, অর্থাৎ মাঝে মাঝে আসছে এবং ব্যাপক দমকা হাওয়া দিয়ে বেশ নাকাল করে দিচ্ছে এবং তার পরবর্তীতে এই বৃষ্টিপাত এটি কিন্তু আরেকটি দুর্ভোগের নাম, সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেটি আসলে আগামীকাল দুপুর পর্যন্তই চলমান থাকবে। রুবায়েত। আসিফ জামান, অসংখ্য ধন্যবাদ। রাজধানীর আপডেট জানাচ্ছিলেন। এই রিমালের প্রভাবে জনজীবনে অনেকটাই দুর্ভোগ হয়েছে, এই তথ্য জানাচ্ছিলেন তিনি। এদিকে ঘূর্ণিঝড় রিমালের মধ্যে জলোচ্ছ্বাসে ঘর ভেঙে এবং দেয়াল ধসে 6 জেলায় 12 জনের প্রাণ গেছে। রিমালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বইছে ঝোড়ো বাতাস, জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে উপকূলের অনেক এলাকা, বিঘ্নিত হচ্ছে বিদ্যুতের সরবরাহ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বন্দরনগরী চট্টগ্রামে দেশের সর্বোচ্চ 235 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। বায়েজিদ চন্দ্রনগরে দেয়াল ধসে 1 জন নিহত ও 2 জন আহত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের প্রভাব পড়েছে গাজীপুরেও। বিদ্যুতের তারে গাছের ডালপালা ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। কিছু কিছু এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইছে উপকূলীয় জেলা বাগেরহাটে। অন্তত 45,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেসে গেছে 3,500 চিংড়ি ঘের। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে জেলার বেশিরভাগ এলাকা। উপকূলীয় এলাকা পটুয়াখালীর আবহাওয়া এখনও বেশ খারাপ। উত্তাল রয়েছে সাগর। কুয়াকাটা সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। কলাপাড়ায় স্রোতের তোড়ে 1 যুবক, বাউফলে ঘর চাপায় 1 জন আর দুমকিতে গাছ চাপায় 1 বৃদ্ধের প্রাণ গেছে। সাতক্ষীরার শ্যামনগর উপকূলে বইছে ঝোড়ো বাতাস। নদ নদীর পানি 5 থেকে 7 ফুট বৃদ্ধি পেয়েছে। শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে 1 বৃদ্ধ মারা গেছেন। ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি 8 থেকে 10 ফুট বেড়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ফলে অনেক মানুষ ঘরবন্দি হয়ে আছেন। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ।
ঘূর্ণিঝড় রিমালে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 19টি জেলা। ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন 37,58,000-এর বেশি মানুষ। সচিবালয়ে এমন তথ্যই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। জানিয়েছেন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে এমন ঘরবাড়ির সংখ্যা 35,400-র বেশি। কম বিধ্বস্ত হয়েছে 1,14,000-এর বেশি বাড়িঘর। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের সাহায্যে 6,85,00,000 টাকা প্রদান করা হয়েছে জানিয়ে সমন্বিত উদ্যোগে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। ঘূর্ণিঝড় সতর্কবার্তার প্রেক্ষিতে উপকূলীয় এলাকাসমূহে 9,424টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্র ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে 8 লাখেরও বেশি লোক আশ্রয় নিয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে 19টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানিয়েছেন। আগামী বুধবার তৃতীয় ধাপে এসব উপজেলায় নির্বাচন হবার কথা রয়েছে। ইসি সচিব জানিয়েছেন, অনেক নির্বাচনী এলাকায় জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করার পাশাপাশি বেড়ি বাঁধ ভেঙেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে এবং কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সব কিছু বিবেচনায় নিয়ে এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 19টি উপজেলায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ইসির পক্ষ থেকে নেওয়া হয়েছে। কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছেন, কোথাও কোথাও ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়েছেন, কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই বৃষ্টি পানি একদিনের মধ্যে যদি কমে না যায় তাহলে সেখানে ভোটার উপস্থিতি এবং যারা ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এগুলো একটু কষ্টসাধ্য হবে মর্মে মাঠ প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছে এবং তারাই সুপারিশ করেছে এইগুলোর ভোটগুলোকে পিছিয়ে দেয়। দর্শক, এবারে অন্যান্য প্রসঙ্গ। স্মার্ট বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাশে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার উচ্চ পর্যায়ের একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান সরকার প্রধান। এদিকে ডিসেম্বরের মধ্যে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে করনীতির ধারাবাহিকতা চেয়েছেন মার্কিন ব্যবসায়ীরা। সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে আরও কিছু প্রস্তাব দেন তারা। এতে অংশ নেন বোয়িং, অ্যামাজন, মেটা, ভিসা কার্ড সহ বড় বড় কোম্পানির প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, শেয়ার বাজার স্থিতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল হওয়ার আশা তার। আমরা কিন্তু ওভারকাম করতে পারবো। 2-3টা আছে। একটা তো আপনার ডলারটা তো এখন অনেকটা 117 করার পর থেকে তো আমরা দেখতেছি ডলারের যে সংকট ছিল সেটা অনেকটা সলভ হয়েছে। এখন আপনার রেমিটেন্সও বাড়বে, যেহেতু অনেক টাকা তো হুন্ডি থেকে আসতেছে, সেই হুন্ডি টাকাটা এখন কমে যাবে, রেপো রেটটা এখন ভালো হয়ে যাবে। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলটি। 2041 সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We aspire to become a smart nation by 2041. Here we need your support in increasing our global competitiveness and expanding our export base. I also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. বৈঠকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে তাদের বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। I urge all you. আতি আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক সেনা ও পুলিশ প্রধানের দুর্নীতির অভিযোগ এবং একজন সংসদ সদস্য হত্যার নেপথ্যে অপরাধ জগতের সংশ্লিষ্টতার আলোচনা এখন তুঙ্গে। এসবের দায় সরকার এড়াতে পারে না বলে মনে করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। কিন্তু আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নূ আলম লেলিন বলেছেন, ব্যক্তির অপরাধের দায় দল ও সরকারের ওপর চাপানো ঠিক নয়।
দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর অবৈধভাবে সম্পদ অর্জনে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছে আদালত। এর সঙ্গে যোগ হয়েছে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড ঘিরে অপরাধ জগতের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ। এসব ঘটনায় সরকার ও আওয়ামী লীগের দায় দেখছেন কেউ কেউ। তাদের মতে সাবেক 2 বাহিনী প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় ক্ষমতাসীনদের ওপরও বর্তায়। দায় 16 আনা সরকারকে নিতে হবে। সাবেক সেনাপ্রধান বা সাবেক পুলিশ প্রধান তাদের সম্পর্কে বহু পত্রপত্রিকায় এবং বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে। তাদের অনাচার সম্পর্কে সরকার কিন্তু টু শব্দ করেনি। বা একজন এমপিকে যে হত্যা করা হলো নৃশংসভাবে আরেকটা বিদেশে, এবং বাংলাদেশের নাগরিকরাই সেটা করেছে বলে বলা হচ্ছে, কিন্তু এটার ভেতর দিয়ে বোঝা যায় যে আমাদের দেশ এবং রাষ্ট্র ব্যবস্থা আজকে কোন চরম সংকটজনক অবস্থায় আজকে চলে গেছে। তবে ভিন্ন মত আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতার। এটার মধ্যে বিব্রত হওয়ার কিছু নেই, কারণ আমাদের সংবিধানেও লেখা আছে এবং বাস্তবে আমরা বলি আইন সকলের জন্য সমান। অনেক সময় অভিযোগ করা হয় যে সরকারি প্রভাব থাকলে অনেকে প্রভাব খাটিয়ে বেরিয়ে যায়। মানে আমি খুশি এই জন্য যে ওরা যত বড় শক্তিশালী হোক না কেন, ওদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের তদন্ত করা হচ্ছে এবং সেইটার ভিত্তিতে আদালত যা রায় দেয় তাই হবে। অপরাধ করে পার পাওয়ার সংস্কৃতি থেকে বের না হলে ক্ষমতা কাঠামোয় দুর্নীতি রোধ করা কঠিন বলে মনে করেন এই জ্যেষ্ঠ নেতা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনের মাঠে ব্যবসায়ীদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে শতকরা ৬৭% প্রার্থী ব্যবসায়ী। এর মধ্যে কোটিপতি রয়েছেন ১০৬ জন। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে আজ এই তথ্য জানিয়েছে টিআইবি। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। যেসব প্রার্থী আগে উপজেলার দায়িত্ব পালন করেছেন তাদের আয় বৃদ্ধির তথ্য সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। ক্ষমতায় থাকলে যারা নির্বাচিত, যারা তুলনামূলকভাবে নির্বাচিত হননি, তাদের তুলনায় তুলনামূলকভাবে অনেক গুণ বেশি সম্পদের মালিক হয়েছেন, আয় ও সম্পদের মালিক হয়েছেন। অর্থাৎ ক্ষমতায় যেতে পারলে সম্পদ বাড়ানো যায়, সেটি হচ্ছে মূল বিষয়। হলফনামায় অনেক প্রার্থীর দেওয়া আয়ের তথ্য নিয়ে প্রশ্ন তোলে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এই সংগঠন। সম্পদের বিবরণী দেওয়া হয়েছে সেটি পর্যাপ্ত কিনা, যথেষ্ট কিনা বা এর বাইরেও আছে কিনা সেগুলো যেরকম খতিয়ে দেখা দরকার। আবার আয় সম্পদ যে বেড়েছে সেটা বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা খতিয়ে দেখা দরকার। এই কাজগুলো নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন করার কথা। আগের 2 ধাপের মতো এবারও ব্যবসায়ীদের আধিপত্য রয়েছে বলে জানায় টিআইবি। রাজনীতিতে ব্যবসার যে প্রভাব, এটা কিন্তু হঠাৎ করে হয় না, এটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। মানে এমন একটা জায়গা চলে আসছে, এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। রাজনীতি এখন ব্যবসার হাতে জিম্মি হয়েছে এবং আমাদের দেশে যেটা ব্যবসা সেটাই রাজনীতি, যেটা রাজনীতি সেটা ব্যবসা। দেখা যাচ্ছে খুবই দৃশ্যমান এবং তথ্য নিজেদের তথ্য অনুযায়ী এখানে একটা মুনাফার সম্পর্ক আছে রাজনীতি অংশগ্রহণ। মোট ১,৪১৯ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে বলে জানায় সংগঠনটি। নির্বাচন গণতন্ত্রের একটা অন্যতম। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাসায়নিক উপাদানের ব্যবহার সীমিত রেখে যথাযথ পরিচর্যার মাধ্যমে আম উৎপাদন করার উপর জোর দিয়েছেন গবেষকরা। সোমবার ঢাকায় বাংলাদেশে আম উৎপাদনের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে বক্তারা জানিয়েছেন, আম সংগ্রহের পর সংরক্ষণের যে পরিমাণ ক্ষতি হয় তার 40% রোধ করা গেলেও বছরে ৬,০০০ কোটি টাকা ক্ষতি কমানো যাবে। স্বাদ, গন্ধ ও পুষ্টিমান বিবেচনায় আম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফল। ভিটামিন এ ও সি সমৃদ্ধ এই ফলে রয়েছে পর্যাপ্ত পটাশিয়াম ও বিটা ক্যারোটিন। পরিবেশ সংরক্ষণ, ভেষজ চিকিৎসায় জ্বালানি হিসেবে আমের রয়েছে বিশেষ অর্থনৈতিক গুরুত্ব। সঠিক প্রক্রিয়াজাতকরণ, বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামোর অভাবসহ নানা সংকটে আম চাষ হুমকির মুখে পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুন্দর থাকুন। আজকের আয়োজন সোমবার জাতীয় প্রেস ক্লাবে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম ঢাকা আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, আম উৎপাদনে বাংলাদেশ আগে 7ম অবস্থানে থাকলেও বর্তমানে রয়েছে 9ম স্থানে। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এই অবস্থার আরও অবনতি হবে। আমের অর্থনীতি নিয়ে কোনো লেখা আমরা দেখতে পাই না। কাঁচা আম খেতে গিয়ে কিন্তু আমাকে
দ্বন্দ্বভুক্ত হয়, যেটা আম খাচ্ছি না বিষ খাচ্ছি। দেশের চাহিদা মিটিয়ে আম রপ্তানি বাড়াতে জরুরি ব্যবস্থা নিলে অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের আম এখন দেশের চাহিদা পূরণ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান সহ উন্নত দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানির পরিমাণ প্রতি বছর বাড়ছে। রপ্তানি বাড়ার জন্য বাইরে উৎপাদিত নতুন জাতগুলি বেশি ভূমিকা রাখতেছে। আমাদের নিজস্ব একটা ভালো মার্কেট আছে বাংলাদেশে। আমাদের প্রায় 30 মিলিয়ন অ্যাফোর্ডেবল ক্লাস আছে। এটা আমাদের মার্কেটটাকেও তো আমাদের সেভ করতে হবে। শুধু বিদেশের জন্য নিরাপদ হবে আর আমাদের জন্য নিরাপদ এরকম কিন্তু না। বক্তারা জানান, আমে ফরমালিন ব্যবহার নিয়ে ভুল তথ্য তুলে ধরে এই ব্যবসার ক্ষতি করা হচ্ছে। তারা আমের প্যাকিং ব্যবস্থার উন্নয়ন, আম পরিবহনের জন্য আধুনিক যানবাহনের ব্যবস্থা, জৈব প্রযুক্তি নির্ভর আম উৎপাদনে উৎসাহিত করা ও কৃষকদের আধুনিক প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ জানান। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দ্রব্যমূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ। সোমবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের শেষে তিনি আরও বলেছেন, নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক আছে বলেই এ নিয়ে কোনো মিছিল নেই। চাল, ডাল, আদা, রসুন সহ বেশিরভাগ পণ্যের মূল্য তুলনামূলক স্থিতিশীল রয়েছে বলেও দাবি করেছেন এই মন্ত্রী। বলেছেন, ঘূর্ণিঝড়ের পরও দ্রব্যমূল্যের সাপ্লাই চেইন ঠিক থাকবে। নিত্যপণ্য ইস্যুতে নাগরিক সন্তুষ্টি রক্ষায় কাজ করছে সরকার বলেও জানিয়েছেন তিনি। বৈঠকে খাদ্যমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমাদের যে দ্রব্য মূল্য নিয়ে অনেক প্রশ্ন করেন সাংবাদিকরা, আমাদের মূল্য পরিস্থিতি আমাদের সহনশীল অবস্থায় আছে, এতে কোনো সন্দেহ নাই। না হলে কিন্তু আমরা দেখতেন দুদিন পর মিটিং এগুলা হয়তো। দেশের নাগরিকদের অসন্তুষ্টি হওয়ার কোনো কারণ নাই। জনগণকে আমরা সন্তুষ্টি রাখার জন্য আমাদের সব ব্যবস্থাই আমরা চালিয়ে যাচ্ছি। পাটেক্স এগ্রো লিমিটেডকে ইআরপি সফটওয়্যার সেবা দেবে সিসনোভা ইনফরমেশন সিস্টেমস লিমিটেড। এ লক্ষ্যে সিসনোভা এবং পাটেক্স এগ্রো একটি চুক্তি সই করেছে। সোমবার রাজধানী তেজগাঁওয়ে পাটেক্সের স্টার গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সিসনোভার পরিচালক কাজী জাহিন হাসান ও পাটেক্স এগ্রো নির্বাহী পরিচালক আম্মান আল আজিজ নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেছেন। পাটেক্স স্টার গ্রুপের পরিচালক আমিদ আল আজিজ, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী, হেড অফ আইটি অপারেশন হুমায়ুন কবির, সিসনোভা হেড অফ সেলস মোহাম্মদ আরিফুল ইসলাম, ইআরপি সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার সৈয়দ রাকিব হাসান ও বাইদুর রহমান এই আয়োজনে উপস্থিত ছিলেন। পাটেক্স এগ্রোর বীজ উৎপাদন থেকে বিপণন প্রক্রিয়া দ্রুত ও সহজ করবে সিসনোভার সিড ইআরপি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত 6 জনের প্রাণ গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে সড়কে পানি জমে কলকাতা শহরের নানা এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। বৃষ্টির কারণে সোমবার নগরীতে মেট্রো রেল চলাচলও বিঘ্নিত হয়। রবিবার রাত 8টার পর পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 135 কিলোমিটার বেগে আঘাত হানে রিমাল। এরপর থেকেই বৃষ্টিপাত শুরু হয়। রিমাল স্থলভাগে উঠে আসার পর এর তাণ্ডবে রাজ্যের অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে, কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ভয়াবহ টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের 4টি অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন। টর্নেডোর জেরে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। সোমবার সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে জানিয়েছে, ওকলাহোমা, টেক্সাস এবং আরাকানসাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধুমাত্র টেক্সাসেই মারা গেছেন 7 জন। টেক্সাস অঙ্গরাজ্যে হতাহতের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 20,000 বাড়িঘর। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, উপড়ে গেছে গাছপালা, বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি। ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। দুর্যোগকালীন সতর্কতার আওতায় রয়েছে দেশটির শতাধিক কাউন্টি। আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ উপেক্ষা করে রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রবিবার রাতে চালানো হামলায় অন্তত 45 জন ফিলিস্তিনি প্রাণ হারান। গাজা উপত্যকায় রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত আল আস সুলতান এলাকায় একটি আশ্রয় শিবিরে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। 2 সপ্তাহ আগে রাফার পূর্বাংশে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরুর পর সেখান থেকে কয়েক হাজার বেসামরিক ফিলিস্তিনি পালিয়ে এই আশ্রয় শিবিরে চলে আসেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে 73-22 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি মালয়েশিয়া। প্রথমার্ধে 37-4 পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় মিজানুর রহমানের দল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ জয় পায় 36-18 পয়েন্টে। এর আগে দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডকে 46-39 পয়েন্টে হারায় ইন্দোনেশিয়া। দারুণ একটা ব্লক আমরা দেখলাম এবং মালয়েশিয়া রেডা ট্রাই করছেন। টি-20 বিশ্বকাপের 5 দিন বাকি থাকতে উন্মোচন করা হলো বাংলাদেশ দলের জার্সি। 15 সদস্যের বিশ্বকাপ জার্সি পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রতিবারের মতো এবারও লাল সবুজের মিশেলে বাংলাদেশের ঐতিহ্য আর গৌরব ধারণ করে বিশ্বকাপের জার্সি তৈরি করা হয়েছে। জার্সির সামনে সাদা রঙে লেখা বাংলাদেশের নাম, পেছনে খেলোয়াড়দের নাম ও নম্বর ব্যবহার করা হয়েছে। বুকের এক পাশে বিসিবি, অন্য পাশে 2024 টি-20 বিশ্বকাপের লোগো রয়েছে। এবারের জার্সিতেও রয়েছে সবুজ রঙের আধিক্য, লাল রং ব্যবহার করা হয়েছে স্ট্রাইপ হিসেবে। বৃষ্টিতেও থেমে নেই নারী ফুটবল লিগের ম্যাচ। নিজেদের শেষ ম্যাচে সিরাজ স্মৃতি সংসদের কাছে 3-1 গোলে হেরেছে ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ফরাজগঞ্জ নারী দলের উপর প্রভাব বিস্তার করতে থাকে সিরাজ স্মৃতি সংসদের খেলোয়াড়রা। 16 মিনিটে থুন্নুই মারমার গোলে এগিয়ে যায় তারা। 39 মিনিটে আলপি আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ করে সিরাজ স্মৃতি। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপে পরিণত হয়ে ঢাকা অতিক্রম করছে। রাজধানীতে দিনভর নানা ভোগান্তি। ঘূর্ণিঝড় রিমালে 19 জেলা ক্ষতিগ্রস্ত। জলোচ্ছ্বাসে ঘর ভেঙে এবং দেয়াল চাপায় নিহত 12 জন। স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের পাশে চেয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন খাতে বিনিয়োগের তাগিদ। সাবেক সেনা ও পুলিশ প্রধানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের দায় নিয়ে নেতাদের মতদ্বৈততা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।